আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি মম রুবি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আপনারা খুব সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখন আমার ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি এই সন্ধ্যার পর থেকে। তো প্রথমে আমি রান্না বান্না করার জন্য আমি সমস্ত মশলার কৌটাগুলো আমি নিচে নামিয়ে নিয়েছি। গরম মশলার বক্সটা আমি নিচে নামিয়ে নিয়েছি। এই বক্সটার মধ্যে আমি সমস্ত শুকনা মশলা আমি এগুলা সংরক্ষণ করে রেখে দিই। এই যে এদিকে সব কিছু মশলা আমি সুন্দর করে রেখে দিয়েছি, আর বাকি মশলাগুলা একটা বক্সে করে আমি অন্য একটা বক্সে রেখে দিয়েছি। আর এখন আমি এই কৌটাগুলার মুখসাগুলো আমি সবগুলো খুলে নিচ্ছি, আর খুলে এদিকে রান্না করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এদিকে ভিডিও করতেছি, তাহলে মুখসাগুলো খুলে নিলে আমার তরকারিটা রান্না করার সময় সমস্ত মশলা দিতে একটু তাড়াতাড়ি হবে এবং এই রান্নাটাও মানে একটু ভিডিওটা একটু ভালো হবে। তো এই যে আমার মশলার কৌটাগুলা, আর এদিকে আমি আদা রসুন এবং সমস্ত এই শুকনা মশলাগুলা গরম মশলাগুলো আমি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি এইভাবে সব সময় এই গোস্ত রান্না করলে আমি এইভাবে ব্লেন্ড করে এই গোস্তের মধ্যে আমি দিই। তো এদিকে দেখতে পারতেছেন পাতিলে পেঁয়াজগুলো আমি একটু ভারী ভারী করে কেটে নিয়েছি। এই যে রান্নার প্রিপারেশন করতেছি। তো এদিকে প্রথমে ভাত আর গরুর গোস্তের জন্য এই প্যানটা বসিয়ে দিয়েছি। এই তো এখন আমি এই মাংসটা কিভাবে মানে কষিয়ে রান্না করব সেই মশলাগুলা আমি এদিকে দিয়ে দিচ্ছি। এদিকে তেজপাতা, দারচিনি, লং, এলাচ আর আমি মেথি সব তরকারির মধ্যে ব্যবহার করি, তো মেথিগুলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ব্লেন্ড করা মশলা। তো এইগুলার সাথে এখন আমি দিয়ে দেব এই সমস্ত এই শুকনা মশলা, যেমন এই যেদিকে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, এই তো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব আমার খুবই ফেভারিট কারি পাউডার। আমি সব তরকারির মধ্যে কারি পাউডার ব্যবহার করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি তেল। তো এইগুলা দিয়ে আমি ভালো করে এইভাবে মেখে জুখে নেব। আর এইভাবে মেখে জুখেই মানে আমি সব সময় গরুর গোস্তটা রান্না করি মলিদা করে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এইভাবে মেখে জুখে আপনি যদি এই গোস্তটা মানে মেখে জুখে 1-1.5 ঘন্টা রেস্টে রেখে ম্যারিনেট করে রেস্টে রেখে এরপর রান্না করা হয়, তাহলে তো এটা টেস্ট আরও ভালো আসে। তো আমার মানে যেহেতু আমি সারাদিন আজকে আমার স্বাস্থ্যটা ভালো ছিল না, তো আমি রান্নাটা রাত্রেই বসিয়েছি, তো এর জন্য আমার হাতে টাইম নেই, এই জন্য আমি চুলাটা অন করে দেব এই রান্না করার জন্য। তো হাতটা ধুয়ে আমি এদিকে পানি দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু ডেইলি লাইফ মানে ব্লগ, তাহলে তো আমি কি রান্না করতেছি, কি করতেছি না করতেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই না? তো এখন আমার ওইদিকে ভাত আর গোস্ত তরকারি রান্না হোক, আর এদিকে আমি চিংড়িগুলা বেছে নিচ্ছি। আমি আজকে চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব, এর জন্য আমি চিংড়িগুলাকে এভাবে বেছে নিচ্ছি। এগুলা ছোট ছোট চিংড়ি, মানে মিডিয়াম। এই তো আমি কিছুদিন আগে এগুলা কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলা বাছা হয় নাই, তো অল্প অল্প করে প্যাকেট করে আমি রেখে দিয়েছিলাম। তো ভাবছি যে সিমবালা মানে রান্না করব ওই সময়ে এগুলাকে সুন্দর করে বেছে নেব। তো এর মাঝে একটা রগ ছিল, আমি সব সময় ছোট হোক বড় হোক আমি রগগুলা চেষ্টা করি ফেলে দেওয়ার জন্য। তো এইভাবে আমি খুবই মানে সিজারের মাধ্যমে ইজি করে
এভাবে চিংড়ি মাছগুলা বেছে নিচ্ছি। তো এর মাঝে আপনাদের কাছে বলা যাক যে যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার কাছ থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই যে আর এখন আমি এদিকে আমার ভাত বলক চলে এসেছে আর ভাত চাল দিয়ে দিয়েছিলাম, আর এর ফাঁকি দিয়ে আমি গোস্তটাকে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে আমার গোস্তটা থেকে অনেক পানি বের হয়েছে। তো এদিক দিয়ে চিংড়ি মাছ তো শেষ, ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি। তো লাউটা আনার পর 1-2 দিন হয়ে গিয়েছিল, তো লাউটা এনেছিলাম, তো রান্না হচ্ছে না। তো ভাবলাম যে আর যদি 1-2 দিন রেখে দেই তাহলে লাউটা আর খাওয়াই হবে না। তো আজকেই লাউটা কেটে নিচ্ছি। তো কেটে এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই মজা হয়। তো আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন যে কিভাবে আমি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করি। তো লাউটা বেশি একটা কচি ছিল না, মিডিয়াম ছিল। তারপরে মানে ভাবলাম যে না, রান্নাই করে ফেলি, তো ফেলে দিয়ে কোনো লাভ নেই। তো এইগুলাকে আমি কেটে বেছে নিচ্ছি। এই যে তো আমি টাইটেলে দিয়েছিলাম আপনাদেরকে যে যারা নতুন ইউটিউবার কয়েকটা ভিউজ হলে ওদের কাছে কেমন মানে অনুভব হয়। তো আমি আজকে আপনাদের কাছে বলবো যে আমরা যেহেতু নতুন ইউটিউবার, আমাদের কাছে যদি 20টা-50টা ভিউজ হয় তাহলে আমাদের কাছে মনে হয় যে আমাদের 20টা-50টা ভিউজ আমাদের কাছে 20K এবং 50K মনে হয়, হাজার মনে হয়। যেহেতু আমরা নতুন ইউটিউবার, আমাদের অনুভব এরকম হয়। আর যখন আমি ব্লগ করি নাই, অন্য আপুদের ব্লগের মধ্যে কমেন্ট লিখতাম, তাহলে কোনো সময় রিপ্লাই দিত, কোনো সময় রিপ্লাই দিত না, বা শুধু ওরা কমেন্টটা দেখেছে এটার লাভটা দিয়ে দিত। তখন নিজের কাছে একটা মানে রিপ্লাইটা দিলে খুবই ভালো লাগতো, হ্যাঁ এই আপুটা আমার রিপ্লাই দিয়েছে, হ্যাঁ এরকম একটা অনুভব হইতো, ভালো একটা কাজ করতো। আর যখন দিত না ভাবতাম যে একটা সামান্য একটা এই কমেন্টের রিপ্লাই দিতে পারে না, এরকম। আর এখন যেহেতু নিজেই ব্লগার হয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে যে আমি এই একজন কমেন্ট করলে হ্যাঁ রিপ্লাইটা দিতে পারি এবং ওর কমেন্টের উত্তরটা মানে দিতে পারি, পড়তে পারি। আমার কাছে নিজেকে অনেক সৌভাগ্য মনে হয়। আর এটাই তো মানে আপনারা এত কষ্ট করে দেখবেন আর আপনারা একটা কমেন্টে লিখবেন আর রিপ্লাই দেব না, উত্তর দেব না, আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, এটা তো হয় না। না, আপনারা যেহেতু কষ্ট করে আমাদের এই ব্লগগুলো দেখেন, অবশ্যই আপনারা কষ্ট করে কমেন্ট করেন, এটার রিপ্লাই দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য। তো এই যে তো আমি এদিকে গোস্তটার জন্য আলু কেটে নিচ্ছি। আমার ছেলেমেয়েরা এই গোস্তর মধ্যে আলু দিলে ওরা খুবই পছন্দ করে। এই বাচ্চারা যে অনেক সব বাচ্চারাই মানে আলুটা একটু বেশি পছন্দ করে যে কোনো তরকারির মধ্যে দিলে। তো এর জন্য আলুগুলো কেটে নিচ্ছে। আর ওইদিকে আমার ভাত আর গোস্ত তরকারিটা রান্না হচ্ছে। এই যে তো ভাতগুলো হয়ে গিয়েছে, আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম পানি তরকারিতে দেওয়ার জন্য, গোস্ত তরকারির মধ্যে দেওয়ার জন্য। তো এই যে পানি বলক চলে এসেছে, এখন আমি গোস্তটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পানি দিয়ে দেব, গরম পানি এর মধ্যে দিয়ে দেব। আর যদি আমি ঠান্ডা পানি দিয়ে দিতাম তাহলে গোস্তের টেস্টটা বেশি একটা ভালো আসতো না। তো আমি চেষ্টা করি মানে যে কোনো তরকারির মধ্যে গরম পানিটা ব্যবহার করার জন্য, গরম পানিটা ব্যবহার করলে খুবই ভালো হয়। আমি দেখেছি আমার মা বোনেরা এভাবেই মানে গোস্ত তরকারি বা যে কোনো তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করে। তো এর মাঝে আমি আলুগুলাকে দিয়ে দিয়েছি। আলুগুলা কষানোর সময় দিলে একটু ভালো হতো, যেহেতু আমি এক পাশে রান্না করতেছি আর এক পাশে কাটাকাটি করতেছি, এর জন্য
ভাবলাম যে না, পানিটা গরম পানিটা দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। তো এখন আলুটা ধুয়ে এর গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে, তো এখন আমি রান্না করব যে চিংড়ি মাছ দিয়ে লাউ। তো এই চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলা এই হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন আমি এই পাতিলে যে চিংড়ি তরকারিটা মানে লাউ তরকারিটা রান্না করব, এর জন্য এই পাতিলে আমি এটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলা ভেজে। তো এই তো আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নেব, উঠিয়ে এই বাটিতে রেখে দেব। এই যে বাটির মধ্যে চিংড়ি মাছগুলো মেখেছিলাম ওই বাটির মধ্যেই রেখে দেব। এই তো এখন এই পাতিলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এরপর এই তরকারিটা রান্না করব। আর আমি যে কোনো তরকারির মধ্যে চিংড়ি মাছ কেউ আছে এই কাঁচা দিয়ে দেয় পরবর্তীতে তরকারিটা কষিয়ে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মানে প্রথমে মানে চিংড়ি মাছগুলা একটু ভেজে তারপর তরকারির মধ্যে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এর মাঝে আমি এদিকে মেথি আর রসুন দিয়ে দিয়েছি। তো এগুলো একটু নেড়ে ছেড়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এখন এদিকে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম লবণ। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ আমি পরবর্তীতে এটার মধ্যে কাঁচা মরিচ ফেলে দেব। তো দিয়ে দিয়েছি কারি পাউডার সামান্য পরিমাণ, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো এখন এগুলাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তো এই তো পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এগুলাকে এই মশলাটাকে কষিয়ে নেব। আর ওইদিকে আমার মশলাটা কষানো হোক, আর আমি এগুলা যেহেতু আমার আর এগুলা প্রয়োজন নেই, আমার দুই তরকারি রান্না করেছি, দুটো তরকারির মধ্যে মশলা দেওয়া হয়ে গিয়েছে। তো এগুলো আমি আবার জায়গায় রেখে দিচ্ছি। এই তো এভাবে রেখে দিচ্ছি জায়গায়। তো এখন এই তো আমার এই মশলা কষানো হয়ে গিয়েছে, এই তেল বেশি উঠেছে। এখন আমি লাউগুলাকে দিয়ে দিচ্ছি। লাউগুলা ভালো করে আমি এই কষানো এই পেঁয়াজের মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তো কষিয়ে নেব, আর পানি ছাড়া এগুলাকে কষিয়ে নেব। তো বেশ রকম রান্না বান্না সবাই জানে। তো আজকে যেহেতু অন্য কিছু বিশেষ কিছু দেখানোর মতো মানে কোনো অপশন নেই, তাহলে ভাবলাম যে আপনাদের মাঝে কয়েকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, তো আজকে এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে কিভাবে মানে রান্না করতেছি, এক পাশে রান্না বসিয়ে আবারও আরেক পাশে অন্য একটা তরকারির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই যে আমি এখন আমার লাউগুলো একটু নরম হয়ে এসেছে, একটু একটু পানিও বাইর হয়েছে। তো আমি এদিকে এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো পরবর্তী রান্না করতে সময় দেখলাম যে বিচিগুলা একটু আস্তে আস্তে রয়েছে। এই তো আমার আলু দিয়ে গোস্ত তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ কত ইয়াম্মি লাগতেছে, কালারটা খুবই সুন্দর আসছে। তো এখন এই লাউ তরকারিটা ভালো করে আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এই তো পানি দিয়ে দিচ্ছি, এখন এটাকে ঢেকে দেব ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এদিকে ফ্রোজেন কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এই ফ্রোজেন কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে কেচি দিয়ে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, মরিচের গুঁড়া বেশি দিলে তরকারিটা আরও লাল লাল হয়ে যেত, এর জন্য আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি, আর কাঁচামরিচের দিকে দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রোজেন ধনিয়া পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মানে বাসায় কাঁচামরিচ ফ্রেশ ছিল না, ধনিয়া পাতা ছিল না, তো ফ্রোজেনগুলোই আমি দিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাবান্না শেষ। এখন আমি টেবিলে এগুলাকে সাজিয়ে নিলাম খাওয়ার জন্য।
এই যে আমার গরুর গোশত আর লাউ তরকারি, এদিকে ভাত। এই তো এই দুইটাই সিম্পল খাবার, যেহেতু কোনো বড় মানুষ আমার ঘরে নেই, আমার বাচ্চারা আর আমি। আমার বাচ্চারা তো চিংড়ি তরকারি লাউ তরকারি খাবে না, ওরা গোশত দিয়ে এনাফ, মাশাল্লাহ ওরা খেয়ে ফেলবে এক তরকারি দিয়ে। আর আমার কাছে মাঝে মধ্যে আমি এক তরকারি দিয়েও চালিয়ে দিই। আর যেহেতু বাসার সবজি ছিল, ভাবলাম যে লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম। এই লাউ তরকারিটা খুবই মজা হয়েছে, খুবই ইয়াম্মি হয়েছে। এই যে, তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক।